সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক, শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের গুরুত্ব, শ্রমের প্রকারভেদ, শ্রমের গতিশীলতা এবং শ্রমের গতিশীলতার প্রকারভেদ। চলো মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আসো ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। আমরা এর আগের ক্লাসে ভূমি নিয়ে আলোচনা করেছি। ভূমি বলতে অর্থনীতির ভাষায় যে কোনো প্রাকৃতিক সম্পদকে বোঝায় যেগুলো প্রকৃতির দান। এরকম ক্ষেত্রে ভূমি বলতে শুধু মাটিকেই বোঝায় না, ভূমি বলতে পাহাড় পর্বত, বৃষ্টিপাত, সূর্যের রশ্মি, সূর্যের তাপ, এগুলোর সমষ্টিগত রূপই হচ্ছে ভূমি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ। অর্থাৎ একটা ভূমির যে উৎপাদন ক্ষমতা কম না বেশি সেগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে সেইগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো দেখা যাক কি কি বিষয় ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণ করে। প্রথমত আসো ভূমির গঠন প্রকৃতি। ভূমির গঠন প্রকৃতির উপর ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে। সব ধরনের ভূমির গঠন প্রকৃতি একরকম নয়। কোনো ভূমি উর্বর মাটি দ্বারা গঠিত, কোনো ভূমি বালিকাময় মাটি দ্বারা গঠিত, কোনো ভূমিতে স্টোন বা পাথর বেষ্টিত থাকে, যার কারণে ভূমির গঠন প্রকৃতি বিভিন্ন রকম হয়। এইরকম বিভিন্নতার কারণে ভূমির যে উৎপাদন ক্ষমতা, পাওয়ার অফ প্রোডাকশন, ক্যাপাসিটি অফ প্রোডাকশন, সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। যদি ভূমিটি সমতল ভূমি হয় এবং উর্বর মৃত্তিকা দ্বারা গঠিত হয় তাহলে সেটার উৎপাদন ক্ষমতা অনেক বেশি হবে। আবার ভূমি যদি মরুভূমি এলাকায় হয়, অবস্থান হয়, অথবা কঠিন বা শক্ত পাথর ও কংকর দ্বারা যদি গঠিত হয় তাহলে সেখানে ভূমির উৎপাদন ক্ষমতা থাকবে না, অর্থাৎ সেখানে ফসল উৎপাদন ক্ষমতা কম থাকবে বা একেবারেই থাকবে না। তাহলে ভূমির গঠন প্রকৃতির উপর ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করছে। আমাকে তোমরা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে ঠিক মতো তো? জি স্যার। ওকে। 2 নম্বর আসো ভূমির অবস্থান। ভূমির অবস্থানের উপরও ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে। পৃথিবীর সকল এলাকায় ভূমির অবস্থান একরকম নয়। ভূমিটি কোন জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত তার উপর নির্ভর করে ভূমির উৎপাদন ক্ষমতা। যেমন শীতপ্রধান দেশে যদি ভূমির অবস্থান হয় সেখানে বছরের অধিকাংশ সময় শীত বেশি থাকে, বরফে আবৃত থাকে, সেখানে কোনো ফসল উৎপাদন হয় না, সেখানকার উৎপাদন ক্ষমতা অনেক কম। আবার ভূমি যদি নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত হয় অথবা গ্রীষ্মমন্ডলীয় এলাকায় অবস্থিত হয় তাহলে ভূমির উৎপাদন ক্ষমতা বেশি হবে। সেখানে সূর্যের তাপ বেশি পড়বে, কারণ সূর্যের তাপ উৎপাদন ক্ষমতা নির্ধারণের একটা গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য আমরা বলতে পারি যে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে ভূমির অবস্থানের উপর। এরপরে আসো জলবায়ু। জলবায়ু ভূমির উৎপাদন ক্ষমতার অন্যতম একটা নির্ধারক। এই জলবায়ুর মধ্যে রয়েছে আমাদের দেশের কথা যদি আমরা বলি বা ভারতীয় উপমহাদেশের কথা বলি তাহলে এটা মৌসুমী জলবায়ুর অন্তর্গত। তো মৌসুমী জলবায়ুর অন্তর্গত হওয়ার কারণে এখানে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়, যার কারণে এখানে ফসল উৎপাদনের জন্য এটা উপযোগী এলাকা। এছাড়া বিভিন্ন জলবায়ুগত ভিন্নতার কারণে উৎপাদন ক্ষমতা ভিন্ন হয়।
যেমন মহাদেশীয় জলবায়ু, তুন্দ্রা অঞ্চলের জলবায়ু, মেরু অঞ্চলের জলবায়ু, এগুলোর ভিন্নতা রয়েছে। এগুলোর ভিন্নতার কারণে আবহাওয়ার যে উপাদান রয়েছে সেগুলোর মধ্যেও ভিন্নতা রয়েছে। বৃষ্টিপাত, বাতাসের আর্দ্রতা, উষ্ণতা, এগুলোর উপর ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে। এজন্য জলবায়ুগত ভিন্নতার কারণে ভূমির উৎপাদন ক্ষমতা ভিন্ন হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে জলবায়ু ভূমির উৎপাদন ক্ষমতার একটা অন্যতম নির্ধারক। জলবায়ু যদি অনুকূলে থাকে তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে, আর জলবায়ু যদি প্রতিকূলে থাকে তাহলে উৎপাদন ক্ষমতা প্রতিকূলে থাকবে। এই জন্য জলবায়ুগত ভিন্নতার কারণে উৎপাদন ক্ষমতার মধ্যে ভিন্নতা আসে। প্রযুক্তির ব্যবহার ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণের আরেকটা অন্যতম উপাদান হচ্ছে প্রযুক্তিগত ব্যবহার বা প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তি, আমরা কত উন্নত ধরনের প্রযুক্তি ব্যবহার করি সেটার উপর নির্ভর করতেছে উৎপাদন ক্ষমতা। যদি আধুনিক এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। অন্যদিকে যদি সেই আদিম আমলের প্রযুক্তি ব্যবহার করা হয় অথবা অনুন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে ভূমির উৎপাদন ক্ষমতা কম হবে। যেমন আমরা জমি চাষ করার ক্ষেত্রে, তারপরে হচ্ছে জমির ফসল যে আগাছা থাকে সেই আগাছা নিরানোর ক্ষেত্রে, সার প্রয়োগের ক্ষেত্রে, এ সমস্ত ক্ষেত্রে আমরা কি ধরনের প্রযুক্তি ব্যবহার করছি তার উপর নির্ভর করতেছে ভূমির উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা বলতে পারি যে আধুনিক যদি প্রযুক্তি আমরা ব্যবহার করি তাহলে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপরে আসো মানবিক প্রচেষ্টা। মানবিক প্রচেষ্টাও ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারকের একটা অন্যতম উপাদান। যে মানবিক প্রচেষ্টা বলতে এখানে বোঝানো হচ্ছে যে ভূমি যাতে দূষিত না হয় তার দিকে নজর রাখা, তার দিকে খেয়াল রাখা। যেমন ভূমিতে যদি অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা হয় অথবা অতিরিক্ত কীটনাশক ঔষধ প্রয়োগ করা হয় অথবা ভূমিতে যদি পলিথিন জাতীয় পদার্থ বা বিভিন্ন রাসায়নিক পদার্থ যদি মিশ্রণ ঘটানো হয় তাহলে ওই ভূমি সহজেই উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলবে। এই জন্য মানবিক প্রচেষ্টার মধ্যে লক্ষ্য রাখতে হবে যে ভূমি যাতে দূষিত না হয় এবং উৎপাদন ক্ষমতা যাতে হ্রাস না পায় সেদিকে নজর রাখা। এরপরে হচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা। একটা দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উপরও নির্ভর করে ভূমির উৎপাদন ক্ষমতা। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যদি সচ্ছল থাকে, যারা কৃষক, যারা ফসল উৎপাদন করে তাদের আর্থিক অবস্থা যদি ভালো থাকে তাহলে তারা ভূমির ফসল উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত যত্ন নেওয়া দরকার সেগুলো অনেক ভালোভাবে নিতে পারে। এতে ভূমির উৎপাদন ক্ষমতা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে ভূমির উৎপাদন ক্ষমতা নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। এখন আসো শ্রম। শ্রম বলতে কি বোঝায় সেটা আমরা দেখব। আমরা জানি যে উৎপাদনের একটা অন্যতম উপাদান হলো শ্রম। এই শ্রম নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দেখো, শ্রম বলতে কি বোঝায়। শ্রম হলো মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাকেই শ্রম বলে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কার ধারণা পাচ্ছি যে শ্রম মানসিকও হতে পারে, শারীরিকও হতে পারে। এটা আংশিকভাবেও শ্রম হতে পারে, সম্পূর্ণভাবেও শ্রম হতে পারে। তবে শ্রমটা অবশ্যই অর্থ উপার্জনের জন্য পরিশ্রম করতে হবে। অর্থ উপার্জনের সঙ্গে রিলেটেড যে কোনো পরিশ্রমই শ্রম হিসাবে আখ্যায়িত। এটা মানসিকভাবেও হতে পারে, শারীরিকভাবে হতে পারে। মানসিক শ্রম কি? মানসিক শ্রম হলো একজন অফিসার তার চিন্তা শক্তি দ্বারা, মেধা শক্তি দ্বারা যখন প্রতিষ্ঠানের কোনো কার্য সমাধা করে, প্রতিষ্ঠানের জন্য কোনো সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা প্রণয়ন করে, তখন সেটাকে বলা হয় মানসিক শ্রম। এটার বিনিময়ে
সে অর্থ উপার্জন করে। আর শারীরিক শ্রম হলো একেবারে শরীরকে ব্যবহার করে যখন কোনো কাজ সম্পন্ন করা হয় তখন সেটাকে বলা হয় শারীরিক শ্রম। যেমন একজন লেবার মাটি কাটার কাজ করে, তাহলে সে এখানে শ্রম দিয়ে থাকে। একজন ড্রাইভার সে শ্রম দিয়ে থাকে, শারীরিক শ্রম দিয়ে থাকে। এইভাবে মানসিক বা শারীরিক অথবা উভয় প্রকার শ্রম আংশিক বা সম্পূর্ণভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন করা হয়, সম্পন্ন করা হয়, তখন সেটাই শ্রম হিসাবে আখ্যায়িত হবে। তাহলে শ্রমের ধারণা আমরা স্পষ্ট করলাম যে শ্রম মানসিক অথবা শারীরিক উভয় ধরনেরই হতে পারে। এখন আসো শ্রমের বৈশিষ্ট্য কি কি, শ্রম কি কি বৈশিষ্ট্যের অধিকারী হয়ে থাকে। শ্রমের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। তো প্রথমত আসো যে শ্রম ধ্বংসশীল উপাদান। শ্রমের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে শ্রম ধ্বংসশীল উপাদান, অর্থাৎ শ্রমটি শেষ হয়ে যায়। যেমন আজকে যদি কোনো লোক শ্রম না দেয়, তাহলে এই যে শ্রমটা দেওয়ার যে ক্ষমতাটা বা এই সময়টা, এটা আর কখনো দিতে পারবে না। কারণ মানুষের জীবন ক্ষণস্থায়ী, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ বেঁচে থাকে। এই বেঁচে থাকার মধ্যে যদি 2 দিন 4 দিন 10 দিন 1 মাস যদি শ্রম থেকে বিমুখ থাকে, তাহলে এই শ্রমটা আর পুনরায় সে কখনো দিতে পারবে না, বা এটা পুনরায় রিকভার করা সম্ভব নয়। এই জন্য শ্রম একটা ধ্বংসশীল উপাদান। যে সময়টা অতিবাহিত হয়ে যায়, এই সময়ের শ্রমটাও শেষ হয়ে যায়, এটা আর পুনরুদ্ধার করার কোনো সুযোগ থাকে না। এই জন্য শ্রম একটি ধ্বংসশীল উপাদান। এরপরে হচ্ছে শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব কম। শ্রমের মধ্যে শ্রমের যে মজুরি, এই মজুরিটা নির্ধারণের যে ক্ষমতাটা, এটা খুব কম। একজন মালিক আর একজন শ্রমিক, তারা যে শ্রমিকরা যে শ্রম দেয়, এখন কত পরিমাণ অর্থের বিনিময়ে শ্রম দেয়, এটা দর কষাকষির মাধ্যমে অন্যান্য প্রোডাক্ট যেমন আমরা ক্রয় করার সময় বিভিন্ন ধরনের দাম কষাকষি করি, দাম কষাকষি করার পর একটা নির্দিষ্ট সময়ে এসে সেটা আমরা ক্রয় করি। এইরকম ভাবে বার্গেনিং করার যে ক্ষমতাটা এখানে কম থাকে। অনেকটা আমরা বলতে পারি যে শ্রমের যে মূল্যটা, এটা অনেকটা স্থিতিশীল বা পূর্ব নির্ধারিত। এই পূর্ব নির্ধারিত যে মূল্য, এই মূল্যেই শ্রমটা সম্পন্ন করতে হয়। তাহলে আমরা বলতে পারি যে শ্রমের দর কষাকষির ক্ষমতা খুব সীমিত। শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন, কারণ একজন শ্রমিক শ্রম দিয়ে থাকে। শ্রমিক ব্যতীত যেমন শ্রম কল্পনা করা যায় না, তেমনি আবার শ্রম দিতে গেলে শ্রমিক লাগবে। এই জন্য আমরা বলতে পারি শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য একটা বিষয়। যেখানে শ্রমিক আছে সেখানেই শ্রম দেওয়ার একটা ব্যাপার রয়েছে। শ্রমিকের অস্তিত্ব যদি না থাকে, তাহলে শ্রমের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্যই আমরা বলতে পারি যে একজন শ্রমিক তার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী অর্থের বিনিময়ে শ্রম দিয়ে থাকে। শ্রমিক যদি অসুস্থ থাকে বা শ্রমিক যদি কাজ না জানে, তাহলে সে শ্রম দিতে ব্যর্থ হবে। সেই ক্ষেত্রে শ্রম কল্পনা করা যায় না। এজন্য শ্রমিক এবং শ্রম অবিচ্ছেদ্য একটা বিষয়, এটাকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। এরপরে হচ্ছে মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক ঋণাত্মক। এটার অর্থ হলো এই যে মজুরি বৃদ্ধি পেলেই যে শ্রম বৃদ্ধি পাবে বা শ্রমের যোগান বৃদ্ধি পাবে, তা না। কারণ একজন মানুষ কতটুকু শ্রম দিতে পারবে এটা নির্দিষ্ট। এটা কিন্তু মজুরি বৃদ্ধির সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। মজুরি বৃদ্ধি পেলেই যে সে বেশি শ্রম দিতে পারবে তা কিন্তু নয়। কারণ শ্রম একটা নির্দিষ্ট বিষয়। একজন শ্রমিক যদি দৈনিক 8 ঘন্টা শ্রম দেয় বা 9 ঘন্টা শ্রম দেয়, মজুরি কম থাকলেও যে শ্রমটা দিবে, মজুরি বৃদ্ধি থাকলেও সেই শ্রমটা দিবে। অর্থাৎ মজুরি বৃদ্ধির সাথে শ্রম যোগানের সম্পর্ক
ঋণাত্মক, শ্রমের যোগানটা বেশি হবে না, সেটাই এখানে বোঝানো হয়েছে। এরপরে আসো, শ্রম একটি জীবন্ত উপাদান। অবশ্যই শ্রম একটি জীবন্ত উপাদান, কারণ শ্রম দিতে গেলে কোনো সাধারণত মানুষ লাগবে, তো মানুষই শ্রম দিয়ে থাকে। এই জন্য শ্রম একটা জীবন্ত উপাদান, যে শ্রমিক যেমন তার দৈনন্দিন জীবনে তার টোটাল সময়ের একটা নির্দিষ্ট সময় শ্রম দেয়, তো জীবিত থাকা অবস্থায় মানুষ শ্রম দিতে পারে। কোনো মানুষ যখন মারা যায় অথবা অসুস্থ থাকে তখন সে শ্রম দিতে ব্যর্থ হয়। এই জন্য শ্রম একটি জীবন্ত উপাদান। এরপরে আসো, শ্রমিক ভোক্তাও বটে। একদিকে শ্রমিক কারখানায় শ্রম দিয়ে পণ্য উৎপাদন করে এবং সেই উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। যারা ক্রয় করে তাদেরকে ভোক্তা বলা হয়, যারা ভোগ করে তাদেরকে ভোক্তা বলা হয়। তো শ্রমিক একদিকে যেমন শ্রম দিয়ে পণ্যটা উৎপাদন করে, অন্যদিকে আবার শ্রমিক সেই পণ্যটা ভোগও করে, তার পারিবারিক ব্যবহারের জন্য ভোগ করে। তাহলে বলতে পারি আমরা যে শ্রমিক ভোক্তাও বটে, কারণ শ্রমিককে পণ্য ভোগ করতে হয়, তাকে এবং তার পরিবারের জন্য পণ্যদ্রব্য ক্রয় করতে হয়। তাহলে একদিকে শ্রমিক প্রথমত পণ্য উৎপাদন করে, আবার সেই উৎপাদিত পণ্য তারা ভোগ করে। তাহলে দেখা যাচ্ছে যে শ্রমিক পক্ষান্তরে ভোক্তার দায়িত্বও পালন করে। শ্রমকে সংরক্ষণ করা যায় না। অবশ্যই শ্রমকে সংরক্ষণ করা যায় না, কারণ শ্রম আজকে যে শ্রমটা একজন শ্রমিকের দেওয়ার কথা সেটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা যাবে না। কেননা ওই শ্রমিক তার সারা জীবনে কত পরিমাণ শ্রম দিতে সক্ষম হবে সেটা সুনির্দিষ্ট থাকে। এই জন্য কোনো শ্রমিক যদি কোনোদিন শ্রম না দেয়, অথবা কোনো সপ্তাহ শ্রম না দেয়, অথবা কোনো মাস যদি শ্রম না দেয়, তাহলে ওই মাসের বা ওই সপ্তাহের বা ওই দিনের শ্রমটা আর সংরক্ষণ করার কোনো উপায় থাকে না, বা এটা রিকভার করা যায় না। এই জন্য শ্রমকে সংরক্ষণ করা যায় না। যেদিন যে শ্রম থাকে সেই দিনের শ্রমটাই যদি সেই দিন দেওয়া হয় তাহলে এটাকে ব্যবহার করা যায়, অন্যথায় এটা পরবর্তী সময়ে আর পুনরুদ্ধার করার কোনো সুযোগ থাকে না। শ্রমের যোগান পরিবর্তনশীল। কোনো একটা দেশে টোটাল শ্রমের যোগান পরিবর্তনশীল। পরিবর্তনশীল এ কারণে যে শ্রমটা আজকে যে পরিমাণ শ্রম আছে, আগামী 1 মাস পরে এটার যোগানটা পরিবর্তন হতে পারে, কারণ নতুন নতুন শ্রমিক তৈরি হয়, নতুন নতুন যোগ্যতা, নতুন নতুন দক্ষতা সম্পন্ন এবং প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকরা গড়ে ওঠে, যার কারণে শ্রমের যোগানটা পরিবর্তিত হয়। এই জন্যই আমরা বলতে পারি যে শ্রমের যোগান স্থিতিশীল নয়, এটা টাইম টু টাইম পরিবর্তন হয়। আবার কোনো দেশে শ্রমিকরা যদি দ্রুত মারা যায় তাহলেও সেখানে শ্রমের যোগান সীমিত হয়ে পড়ে। আবার নতুন নতুন শ্রমিকদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে দক্ষতা এবং পারদর্শিতা বৃদ্ধি করা যায় তাহলে আবার শ্রমের যোগানটা বেড়ে যায়। তাহলে আমরা বলতে পারি যে শ্রমের যোগান পরিবর্তনশীল। এরপরে আসো, শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ। শ্রমের যোগান ইচ্ছা করলেই তাৎক্ষণিকভাবে বৃদ্ধি করা যায় না, এটা বৃদ্ধি করতে গেলে সময়ের দরকার। এই জন্য সময়ের দরকার যে দক্ষতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন শ্রমিক দরকার সেটাকে যদি প্রশিক্ষণ না দিয়ে তো ওই যোগ্যতা দক্ষতা সম্পন্ন শ্রমিক সৃষ্টি করা যায় না। এই জন্য শ্রমের যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ ব্যাপার। এটা বৃদ্ধি করা সম্ভব, কিন্তু সময় নিয়ে এটা বৃদ্ধি করতে হয়। এরপরে আসো, শ্রম গতিশীল। শ্রমটা গতিশীল এর কারণে যে এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রম পরিবর্তন হয়, পরিবর্তনশীল। কারণ শ্রমিকরা এক প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে যায়, যার কারণে শ্রমের গতিশীলতা রয়েছে এবং এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে যাওয়ার কারণে শ্রম একটা গতিশীল উপাদান। এই জন্য আমরা বলতে পারি যে শ্রম গতিশীল, শ্রম স্থবির হয়ে বসে থাকে না। কোনো শ্রমিক ইচ্ছা করলে
আরো ভালো এবং উন্নত প্রতিষ্ঠানে গিয়ে তার শ্রম দিতে পারে এবং সেখান থেকে বেশি মজুরি পেতে পারে। এজন্য শ্রম একটা গতিশীল উপাদান। শ্রমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রম শারীরিক ও মানসিক হতে পারে, দুই ধরনের হতে পারে। এটা আগে আলোচনা করেছি যে একজন শ্রমিক তার শারীরিক শ্রমও দিতে পারে, মানসিক শ্রমও দিতে পারে। যারা একদম মাঠ লেভেলে, রুট লেভেলে যারা কাজ করে তারাই সাধারণত শারীরিক শ্রম দিয়ে থাকে। আর যারা নীতি নির্ধারক, পরিকল্পনা প্রণয়ন করেন, যে সমস্ত ব্যবস্থাপক এবং যে সমস্ত ব্যক্তিবর্গ, তারা মানসিক শ্রম দিয়ে থাকেন। তাহলে শ্রম শারীরিক এবং মানসিক দুই ধরনের হয়ে থাকে। অর্থ উপার্জনের উদ্দেশ্য, শ্রমের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে শ্রম অর্থ উপার্জনের উদ্দেশ্যে সংগঠিত হতে হবে। যারাই শ্রম দিবে বিনিময়ে তারা অর্থ উপার্জন করবে, তাহলে অর্থের বিনিময়ে শ্রম দেওয়া হবে। শ্রম বিনামূল্যে কখনো হয় না। এখন আসে শ্রমের গুরুত্ব। শ্রমের অনেক গুরুত্ব রয়েছে। তো প্রথমত আসো সম্পদের সদ্ব্যবহার। শ্রমের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের আমরা সদ্ব্যবহার করতে পারি। শ্রমগুলো দিয়ে আমরা যে সমস্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন খনি থেকে আমরা বিভিন্ন সম্পদ যে উত্তোলন করি, এগুলো কিন্তু শ্রম দিয়েই সেগুলো সম্ভব হয়। এরপরে আসো জীবিকা নির্বাহ। একজন মানুষ শ্রম দিয়ে তার জীবিকা নির্বাহ করে। কেউ মানসিক শ্রম দেয়, কেউ শারীরিক শ্রম দেয়। তো যে ধরনের শ্রম দেখ না কেন, শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে এবং সে তার নিজের জীবিকা এবং পরিবারের জীবিকা নির্বাহের ব্যবস্থা গ্রহণ করে। সঞ্চয় সৃষ্টি। শ্রমের মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয় সেই অর্থ তার জীবিকা নির্বাহের কাজে ব্যয় করা হয়, পাশাপাশি কিছু পরিমাণ অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখা হয়। তাহলে সঞ্চয় সৃষ্টিতেও শ্রমের গুরুত্ব অপরিসীম। এরপরে আসো মূলধন গঠন। আস্তে আস্তে ছোট ছোট সঞ্চয়গুলো বড় হয়ে বড় পরিমাণ মূলধন গঠনে সহায়তা করে। তাহলে শ্রম মূলধন গঠনের ক্ষেত্রেও সহায়ক এবং দেশের যে বৃহৎ মূলধন সেইটা শ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জন করা হয় সেখান থেকেই সঞ্চয়ের মাধ্যমে এই মূলধন গঠিত হয়ে থাকে। বিনিয়োগ বৃদ্ধি। শ্রমের আরেকটা গুরুত্ব হচ্ছে এই যে শ্রম বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়তা করে। কারণ দেশের যে মূলধন গঠন, মূলধনকৃত অর্থ যখন বিভিন্ন শিল্প কারখানায় খাটানো হয় তখন সেটাকে বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করা হয়। তাহলে যখনই মূলধনগুলো বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হয় তখনই দেশের বিনিয়োগটা বৃদ্ধি পায়। তাহলে দেশের বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রেও শ্রমের গুরুত্ব অপরিসীম। উৎপাদন বৃদ্ধি। অবশ্যই শ্রম উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। শ্রম যদি দক্ষতা সম্পন্ন হয়, যোগ্যতা সম্পন্ন শ্রমিক যদি প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়, তাহলে তারা যে কাজ করে এই কাজের মাধ্যমে দেশের সার্বিক যে উৎপাদন সেই উৎপাদনটা বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি যে শ্রম দেশের উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোগ বৃদ্ধি। তো শ্রম ভোগ বৃদ্ধিতে সহায়তা করে, কারণ যত বেশি শ্রম দেওয়া হবে তত উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে, আর উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে সেগুলোর যোগানও বৃদ্ধি পাবে এবং পণ্য ক্রয়ের পরিমাণও বেড়ে যাবে। ফলে দেশের সার্বিক যে ভোগ, এই ভোগের মাত্রাটাও বেড়ে যাবে এবং লোকজন তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম হবে। এরপর আসো জীবনযাত্রার মান উন্নয়ন। শ্রম একটা দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে, কারণ শ্রম জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। শ্রমের মাধ্যমে একদিকে যেমন আয় বৃদ্ধি পায়, অন্যদিকে ভোগ বৃদ্ধি পায়। তো মানুষ তার প্রয়োজনীয় চাহিদাগুলো মেটাতে সক্ষম হয়। এভাবে শ্রম একটা দেশের জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করে। অর্থনৈতিক উন্নয়ন। দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও শ্রম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। কারণ শ্রম যদি কোনো দেশে বেশি থাকে তাহলে সেখানকার উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে দেশের রপ্তানি বৃদ্ধি পাবে। এইভাবে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে শ্রম তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় আয় বৃদ্ধি। পক্ষান্তরে শ্রম অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক যে জাতীয় আয় সেই জাতীয় আয় বৃদ্ধিতেও সহায়তা করে। এখন আসো শ্রমের প্রকারভেদ। এটাও আমরা আগে আলোচনা করেছি। শ্রম মূলত দুই ধরনের, একটা শারীরিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। শারীরিক শ্রমটা তো আগে বলেছি যে শরীরকে ব্যবহার করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে যে শ্রমটা মূলত সম্পন্ন করা হয় সেটাই হলো শারীরিক শ্রম। যেমন মাটি কাটার কাজ, ড্রাইভিং কাজ, খনিতে যে সমস্ত কাজ করে, কারখানায় যে সমস্ত শ্রমিকরা কাজ করে, এগুলো সবই হলো শারীরিক শ্রম।
আর মানসিক শ্রম হলো চেয়ার টেবিলে বসে উপরের স্তরের কর্মকর্তারা তাদের বুদ্ধি বিবেক খাটিয়ে যে সিদ্ধান্তগুলো নেয়, যে পরিকল্পনা প্রণয়ন করে, যে কৌশল নির্ধারণ করে, এগুলি মূলত মানসিক শ্রম। তাহলে শ্রম দুই ধরনের, একটা হলো শারীরিক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। ওকে, এরপরে আসো শ্রমের গতিশীলতা বলতে কি বোঝায়। তো প্রথমে আসো শ্রমের গতিশীলতা কি। শ্রমের গতিশীলতা বলতে বোঝানো হয় যে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে অথবা এক পেশা থেকে অন্য পেশায় যখন শ্রমিকরা যায় তখন সেটাই হলো শ্রমের গতিশীলতা। তাহলে শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, এক পেশা থেকে অন্য পেশায় পরিবর্তন, এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর, এক পদ হতে অন্য পদে পরিবর্তনকে মূলত শ্রমের গতিশীলতা বলে। তাহলে এখান থেকে আমরা জানতে পারতেছি যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে, অথবা এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে গেলে, অথবা এক পেশা থেকে আরেক পেশায় গেলে, অথবা এক পদ থেকে অন্য পদে যদি শ্রমিকরা ট্রান্সফার হয়, তাহলে এটাকেই বলা হয় শ্রমের গতিশীলতা বা পরিবর্তনশীলতা। এখন আসো শ্রমের গতিশীলতার প্রকারভেদ। শ্রমের গতিশীলতা কত প্রকার? তো শ্রমের গতিশীলতা থেকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসো ভৌগোলিক গতিশীলতা। ভৌগোলিক গতিশীলতা বলতে বোঝানো হয় যে এক জায়গা থেকে অন্য জায়গায় শ্রমিক যে যাওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হয় ভৌগোলিক গতিশীলতা। যে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়াটাই হলো শ্রমের ভৌগোলিক গতিশীলতা। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা আর একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা হচ্ছে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে এক স্থান থেকে যখন অন্য স্থানে শ্রমিকরা যায়, বা এক জায়গা থেকে বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যখন শ্রমের জন্য যায়, তখন সেটাকে বলা হয় অভ্যন্তরীণ শ্রম গতিশীলতা। আর আন্তর্জাতিক শ্রম গতিশীলতা হচ্ছে যে এক দেশ থেকে যখন অন্য দেশে যখন শ্রমের জন্য শ্রমিকরা যায়, তখন সেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। দেশের সীমানা পেরিয়ে যখন অন্য দেশে যখন শ্রমের উদ্দেশ্যে শ্রমিকরা গমন করে, তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিক শ্রম গতিশীলতা। এখন আসো পেশাগত শ্রম গতিশীলতা। পেশাগত শ্রম গতিশীলতার অর্থ হলো যে এক পেশা থেকে যখন অন্য পেশায় শ্রমিকরা চলে যায়, তখন সেটাকে বলা হয় পেশাগত গতিশীলতা। পেশাগত গতিশীলতা হলো এই ক্ষেত্রে শ্রমিকরা তার পেশা পরিবর্তন করে। যেমন এই করোনাকালীন সময়ে অনেক শ্রমিক আছে যে তাদের আগে তারা যে কাজ করত সেই কাজ আর এখন না থাকার কারণে তারা তাদের পেশাটা পরিবর্তন করে ফেলেছে, অন্য পেশায় চলে গেছে। তাহলে এটাকেই বলা হয় পেশাগত গতিশীলতা। এক পেশা ছেড়ে যখন অন্য পেশায় যোগদান করে, তখন সেটাকে বলা হয় পেশাগত শ্রমের গতিশীলতা। এখন আসো শিল্পগত শ্রম গতিশীলতা। শিল্পগত শ্রম গতিশীলতা হলো যে শিল্পের মধ্যে যে শ্রমের গতিশীলতা, সেটা হচ্ছে শিল্পগত শ্রম গতিশীলতা। এটা আবার দুই ধরনের রয়েছে। একটা হচ্ছে আনুভূমিক বা সমান্তরাল শিল্পগত শ্রম গতিশীলতা। এই ধরনের গতিশীলতা বলতে বোঝানো হয় যে কোন শ্রমিক তাহলে এক শিল্প ছেড়ে যখন অন্য শিল্প গিয়ে একই পদমর্যাদায় যখন কাজ করে, তখন সেটাকে বলা হয় সমান্তরাল শিল্পগত শ্রম গতিশীলতা বা আনুভূমিক শিল্পগত শ্রম গতিশীলতা। এই ক্ষেত্রে শ্রমিকরা এক শিল্প থেকে অন্য শিল্পে যায় ঠিকই, কিন্তু সমপদে যায়, সম সুযোগ সুবিধা তে যায়। এটাকেই বলা হয় সমান্তরাল বা শিল্পগত শ্রম গতিশীলতা। আরেকটা আছে উলম্ব শিল্পগত শ্রম গতিশীলতা। এটা হচ্ছে এই ক্ষেত্রে শ্রমিকরা এক শিল্প থেকে অন্য শিল্পে যায় ঠিকই, কিন্তু অপেক্ষাকৃত নিচের পদ থেকে উপরের পদে অবস্থান করে বা উপরের পদে যায়। এটাকে বলা হয় উলম্ব শিল্পগত শ্রম গতিশীলতা। তাহলে এই ক্ষেত্রে প্রতিষ্ঠান চেঞ্জ করে ঠিকই, কিন্তু বর্তমানে যে পদে ছিল তার থেকে আরো উচ্চতর পদে তারা আসীন হয় এবং তাদের সুযোগ সুবিধাও বৃদ্ধি পায়। এটাকে বলা হয় উলম্ব শিল্পগত শ্রম গতিশীলতা। আর লাস্ট হচ্ছে স্তরগত শ্রম গতিশীলতা। এই ক্ষেত্রে শ্রমের স্তর পরিবর্তন হয়, অপেক্ষাকৃত নিচের স্তর থেকে উপরের স্তরে যায়। এটা নিজস্ব প্রতিষ্ঠানে হতে পারে, অন্য প্রতিষ্ঠানেও হতে পারে। এটাকে বলা হয় স্তরগত শ্রম গতিশীলতা। তো আজকে আমাদের এই আলোচ্য বিষয় ছিল, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমরা বুঝতে পেরেছো সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? এতক্ষণ যে আমরা যেগুলো আলোচনা করলাম শ্রম নিয়ে, এবং প্রথমে আমরা ভূমি নিয়ে কথা বললাম, এরপরে শ্রম কাকে বলে, শ্রমের বৈশিষ্ট্য, শ্রমের গুরুত্ব, শ্রমের প্রকারভেদ, শ্রমের গতিশীলতা, এগুলো বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার। বুঝা যাচ্ছে? জি স্যার।
এটা এখন কে অ্যাডমিট করলো? হ্যালো, 12465 রোল নম্বর কে? ইয়েস স্যার, আমি। আচ্ছা, তো জি স্যার। তুমি এই মাত্র যে ঢুকলে, বুঝলাম না তোমার কথা। জি স্যার। স্যার, নেট তো ছিল না এখন স্যার তো সকাল ক্লাস থেকে। এখন তো ক্লাস শেষ হবে, এই মাত্র ঢুকলে যে, কি হয়েছিল বলো? স্যার, সকাল থেকে নেট ছিল না। তাই? না জাস্ট জি। উপস্থিতি দিলা, কোনটা? না না স্যার। তোমরা কি জানো এখন উপস্থিতি 3বার নেওয়া হয়? ক্লাস শুরুর সময় না। একবার, মাঝামাঝি সময় একবার, আর লাস্টে একবার। এটা জানো তোমরা? না স্যার। এটা তাহলে তোমাদের তো জানার কথা ছিল, এটা ক্লাস টিচার তোমাদের বলেন নাই? না স্যার, স্যার বলে না এখনো কিছু। না, এখন থেকে সতর্ক হয়ে যাও, বুঝতে পারছো? এখন উপস্থিতির উপর কিন্তু অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমরা আহ এমনি তোমরা একটু পিছিয়ে আছো প্রোডাকশন ম্যানেজমেন্টে, কারণ অনেকে এখনো চূড়ান্ত ভাবে ঠিক করতে পারে না যে কে কে কোন সাবজেক্ট নেবে। তোমাদের কি সাবজেক্ট চূড়ান্ত ভাবে ঠিক হয়ে গেছে? স্যার, ইয়ে, মৃদা স্যার একটা লিস্ট করছে কে কোন সাবজেক্ট নিচ্ছে, ওইটা হ্যাঁ অনুযায়ী হ্যাঁ, মনে হয় হয়ে ওটা গেছে। আচ্ছা। ওখানে প্রোডাকশন ম্যানেজমেন্টে কয়জন আছে দেখেছো? স্যার, বেশি জন নাই, 12-13 জনের মতো আছে। 12-13 জন, কিন্তু তোমরা তো মাত্র জয়েন করলে বেশি। আজকে কয়জন? আহ 1 2 3 4 জন 5 জন। দেখতে পাচ্ছি, 5 জন। তো 5 জন। 12-13 জন হলে তো আরো তো 6 7 জন আছে। ওরা কোথায়? ওরা কি জানে না? না ওরা ক্লাস করে না? স্যার, অনেকেই করে না, আবার অনেকেই না, হয়তো এখন এখন থেকে নাই। সিরিয়াস হয়ে যাও, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু 25 তারিখ থেকে, সম্ভবত 25 বা 29 তারিখ, যাই হোক একটা হবে। তো তোমাদেরকে কিন্তু আমরা একটা সিলেবাস দিয়েছি, তোমরা দেখেছো সিলেবাস গুলো? সিলেবাস কিন্তু আমরা দিয়েছি, তোমাদের গ্রুপে না। সার্চ দাও বা ওখানে দেখো, জি ওখানে স্যার, সিলেবাস দেওয়া আছে। ওখানে নিয়েছি। আম, ছবি তুলেও দেওয়া আছে, আবার বোধহয় পিডিএফ ফাইলেও দেওয়া আছে, লক্ষ্য করো। তো স্যার পাই নাই তো স্যার। সিলেবাস গুলো দেখে নিও। হ্যাঁ, পাইনি তো স্যার।